স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অন ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন নিউজ এডিটর আব্দুর রহমান। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। যে খবরগুলো রয়েছে বাংলা ভিশনে প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, বিএনপির বৈঠক হয়েছে এবং সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা গিয়েছিলেন। তারা বৈঠককালে দেশের সরকার পরিচালনায় ডক্টর ইউনূসের মনোভাব জানার চেষ্টা করেছেন। পরে বাইরে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে জানান যে সরকার তার মতো করে দেশ গোছানোর চেষ্টা করছে। নির্বাচন যথাসময়ে হওয়া বা না হওয়া বিষয়ে তারা সরকারের কাছে কোনো কথা বলেননি। তারা বলেছেন যে সবাই বুঝতে পারে যে দেশ ঠিক করতে একটু সময় লাগবে এবং বিএনপি সরকারকে সে সময় দেবে। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন যে এখন দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা। আরেকটি খবর হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন যে তিনি আওয়ামী লীগকে দল গোছানোর জন্য আহ্বান জানিয়েছেন। তার এ বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এই সরকার কি আন্দোলনের ফসল সেটা সবারই মনে রাখা উচিত। আরেকটি খবর হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন যে তার মা বাংলাদেশে থাকতে কিংবা বিদেশে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। এ বিষয়ে ভারতের গণমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে। সে বিষয়ে জয় বলেছেন যে খবরটি সঠিক নয়। আরেকটি খবর হচ্ছে যে বিগত বছরগুলোতে দেশে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছে, এই মন্তব্যটি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হোসেন। তাকে সোমবার আপিল বিভাগের ১ নং এজলাসে সংবর্ধনা দেয়, সেখানে তিনি এ মন্তব্য করেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি তাইমুর যে আপিল বিভাগে এখন 2 জন বিচারপতি আছেন, প্রধান বিচারপতি ছাড়া আরেকজন বিচারপতি আছেন। সে প্রেক্ষিতে আজকে রাতে 4 জন নতুন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের শপথ মঙ্গলবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হবে। আরেকটি খবর হচ্ছে যে পুলিশ কাজে ফিরেছে। সোমবার রাজধানীতে তারা দায়িত্ব পালন করেছে, ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি দেশের যে সকল থানায় কাজ বন্ধ হয়ে গেছিলো, প্রায় সব থানায়, আমরা যতদূর জানি 11টি বাদে দেশের সমস্ত থানায় পুলিশ কাজকর্ম শুরু করেছে। আর সেনাবাহিনীর প্রধান খুলনায় এক অনুষ্ঠানে বলেছেন যে পুলিশ যে পর্যন্ত সঠিকভাবে আগের মতো দায়িত্ব পালন করতে না পারবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকেই প্রথম বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ বৈঠক করেছে। নিঃসন্দেহে ধারাবাহিকভাবে আরও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলবে। একটি মন্তব্য দিয়ে, বিএনপি মহাসচিবের একটি মন্তব্য দিয়ে আলোচনা শুরু করতে চাই। নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি, ঠিক কতটা সময় দেবে আমরা জানি। রাতেও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছিল। এই সময় সীমাটা নিয়ে বিএনপি আসলে কি ভাবছে? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সহযোগী আলোচক, একসময় ছাত্র নেতা, এখন একটি রাজনৈতিক দলের বাসদের সহসাধারণ সম্পাদক, পোড়খাওয়া রাজনীতিবিদ রাজিকুজ্জামান রতন, আর যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন রাত জেগে, তাদেরকে শুভেচ্ছা। আসলে
সময়ের ব্যাপারটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ বা 14 দল বাদে যারা এই দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক, আইন শৃঙ্খলা, মানে প্রতিটি প্রতিষ্ঠানকে তছনছ করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, তারা বাদে এখানে অন্যান্য বিএনপি বা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে সবাই কিন্তু একটাই দাবি ছিল, ঘটনা পরস্পরায়, অন্যান্য বক্তব্য তো ছিলই, কিন্তু শেষে এক দফা দাবি ছিল যে হাসিনা ও ওয়াজেদকে পদত্যাগ করতে হবে। তাহলে পরে বাংলাদেশে একটি ভালো নির্বাচন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বলি, তত্ত্বাবধায়ক বলি, কেয়ারটেকার বলি, যেটি আমাদের ছিল আগে ছাত্রদের 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে জিনিসটা এসেছিল, আরও পরে যেটি আইনের সংসদের মধ্য দিয়ে বেগম জিয়া এই আইনটা পাশ করেছিল, সেই সরকারের ব্যবস্থা আমরা নির্বাচনটা চাচ্ছিলাম। আমরা ঠিকটা সব দলই চাইছি। তো সেটি এখন বিদ্যমান, সেটি এখন দৃশ্যমান, এখন সেটি গঠন হয়েছে। তো আমি একটু আগেই বললাম যে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা ধ্বংস করা হয়নি। তো নির্বাচন, যেমন আমি বলি, প্রচুর পরিমাণে আমি নিজে সাক্ষী দিব যে এমন অনেকেই আছেন ছাত্রলীগ নামধারী কর্মী, সাধারণ কর্মী, সভাপতিও না, সাধারণ কর্মী, তাদের হাতে লাইসেন্স দিয়ে অস্ত্র দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ এই অস্ত্র আছে। কমপক্ষে 20 থেকে 25 লক্ষ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্নভাবে তারা পাচার করছে এবং তারা এটা দখল করে দিয়েছে। আমি যদি শুধু এই দুটো ধরি তাহলে খুব বিপদের। অস্ত্র এবং টাকা। 2 নম্বর হচ্ছে, যেমন দেখেন না যে গোপালগঞ্জের একটা জায়গায় তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে, যেখানে বাংলাদেশে মানে সবাই একটা পরিস্থিতির ভিতর দিয়ে পুলিশের সঙ্গে সংঘাত বা ছাত্রলীগ যুবলীগের সঙ্গে সংঘাত, এটা এখন একটা পরিস্থিতিতে আসছে। কিন্তু হঠাৎ করে আমরা সংবাদপত্রে দেখলাম একটা নির্দিষ্ট জেলায় সেনাবাহিনী আগুন দেওয়া, মারধর করা, এই যে একটা অস্ত্র তারা কেড়ে নিয়েছে এবং তারা দাবি করছে শেখ হাসিনাকে আনতে হবে। সে তো পালাইছে, তাকে তো বহিষ্কার করেনি, তাকে কেউ তাড়াবে দেয়নি, সে তো নিজে বিপন্ন বোধ করছে তার আশঙ্কা থেকে। বরঞ্চ সেনাবাহিনী তাকে, আমি বলবো আজকে অন স্ক্রিন বলতে পারে, সেনাবাহিনী তাকে সুযোগ না দিলে তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব ছিল না। এক ধরনের সবকিছু ফেলেছে, জীবন ভয়ে পালাইছে, এখনো পর্যন্ত সেখানে নিরাপদ বোধ করছে না যেখানে আছে। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। সেই জায়গাটা আমি মনে করি যে এখন দায়িত্বশীল অবস্থান থেকে কিছু সময় একটু অপেক্ষা করা, এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, এই সরকার আমাদের সরকার বলে আমরা মনে করি, জনগণের সরকার বলে আমরা মনে করি। এখনো পর্যন্ত তারা দায়িত্বশীলতার, কেউ হয়তো একটু মানে কি বলবো গর্ধব্যের মতো মন্তব্য করতে হয়তো 2-1 কথা বলে ফেলছে কেউ। এই লোকটিকে আমরা চিনি, দেশবাসী চিনে। তো এই গর্ধব্যের অপসারণের দাবি করছে আজকে ছাত্ররা। ওই বিষয়টিতে একটু পরে আরো বিস্তারিত আলোচনায় যাব। তো আমার মনে হয় এই সময়টা বিএনপি যে সময়টা দিতে চায় এটা সুনির্দিষ্টকরণ না। আমরা মনে করি ভালো নির্বাচনের জন্য যতটা সময় দরকার হয় ঠিক ততটুকুই তারা নিবে বলে আমি মনে করি। জি, আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনী, যে কথাগুলো বারবারই বলা হচ্ছিল 5 তারিখের পর থেকে রাষ্ট্র মেরামত, সংস্কার, এরপরে নির্বাচন, শামসুজ্জামান দুদু বলছিলেন ঠিক ভালো নির্বাচনের জন্য যতটা সময় দরকার, কতটা সময় দরকার? দুদু ভাই একটা ইন্ডিকেশন দিয়েছেন যে প্রত্যাশাটা কি, ভালো নির্বাচন, সময়টা কি, যতদূর সময় লাগে। এখন এটা কিন্তু টাইম ফ্রেমে বাঁধা যাবে না। আমরা নির্বাচনের ক্ষেত্রে খারাপ দৃষ্টান্তগুলো কি দেখেছি? প্রথমত দেখেছি যে নির্বাচনে পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করা, নির্বাচনকে দিনের ভোট রাতে করে ফেলার প্রবণতা, নির্বাচনে টাকার খেলা করা এবং নির্বাচনের আগে বিরোধী পক্ষকে এলাকা ছাড়া করে দেওয়া, এগুলো যদি থাকে তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে না, ভালো নির্বাচনের। তারপরে হলো নির্বাচনের আভ্যন্তরীণ কিছু দিক আছে। নির্বাচনে যদি টাকার খেলা চলে তাহলে টাকার খেলায় ব্যবসায়ীরা বিজয়ী হবে এবং পার্লামেন্ট ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হবে।
মার খাবেন, জেল খাটবেন দুদু ভাইরা, পার্লামেন্টে যাবে যেটা আমরা গত 2-3 সংসদে দেখেছি। ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের পার্লামেন্ট মানে কি, ব্যবসায়ীরা তো মুনাফা করে সব কিছুতেই, পার্লামেন্টকেও তাদের মুনাফা অর্জনের একটা জায়গায় পরিণত করবে। ফলে নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিকে বিবেচনা করতে হবে। আর একটা বিষয় নির্বাচনে লাগবে, সেটা নির্বাচনের ক্ষেত্রে যে এখন যে পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে দুদু ভাইরা 36% ভোট পেয়েও রাষ্ট্র ক্ষমতা নাও যেতে পারেন, কেউ হয়তো 30% ভোট পেয়েও চলে যেতে পারে। তাহলে আমরা বিশেষ করে আমরা বাসদের পক্ষ থেকে এবং বাম দলের পক্ষ থেকে একটা জিনিস বলেছিলাম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা হয় সংখ্যানুপাতিক নির্বাচন। তো এই সংখ্যানুপাতিক নির্বাচন হলে দুটো বিষয় হবে, একটা হলো যে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার একটা মানে জায়গা তৈরি হবে, দ্বিতীয়ত টাকার খেলাটা বন্ধ করার একটা সুযোগ থাকে। ফলে নির্বাচনী ব্যবস্থার যদি একটা সংস্কারটা না হয় এবং তার সঙ্গে যদি নির্বাচনী মনস্তত্ত্বটার সংস্কার না হয়, নির্বাচনী মনস্তত্ত্ব কি, সাধারণ মানুষও অনেক সময় এরকম মনে করে ওনার তো টাকা পয়সা নাই, তো উনি জিতবেন কীভাবে, উনি তো বিশাল গাড়ি থেকে নামছেন না, তার তো বিরাট একটা বাড়ি নাই, তিনি তো টাকা ছিটাতে পারবেন না, বেশি শক্তি নেই, বেশি শক্তি নেই। এখন এগুলো মানে পেশি শক্তিটা এমন জিনিস, আমরা যদি মানি, মাসল এবং মিডিয়া বা ম্যানিপুলেশনের কথা যদি বলি, তাহলে মানি থাকলে বাকিগুলোকে জোগাড় করে ফেলা যায়। এলাকায় কখনো কোনো দিন তিনি যান নাই, কিন্তু টাকাওয়ালা বলে একটা পোড় খাওয়া মানুষকেও কোণঠাসা করে নির্বাচনে জিতে যেতে দেখেছি আমরা। দলের অভ্যন্তরে তার প্রতিক্রিয়া কী হয়েছে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আওয়ামী লীগ পার্লামেন্টে 288টার মতন সিট ছিল না? তা আওয়ামী লীগের এই যে আমাদের বাংলাদেশে তো আমরা গণ অভ্যুত্থানের কয়েকটা নজির দেখেছিলাম। একটা দেখেছিলাম 69-এর গণ অভ্যুত্থান, একটা দেখেছিলাম 90-এর গণ অভ্যুত্থান। দুই অভ্যুত্থানে যেটা বলে যে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু দেশ ত্যাগ করে নাই। এত সিট থাকার পরে এবার দেশ ত্যাগ করতে হলো কেন? কারণ যারা নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিল কিংবা টাকার খেলায় যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল, তারা কর্মীদের মতন তো রাস্তায় থাকার মানুষ না। ফলে এটা কিন্তু শুধুমাত্র বিরোধী পক্ষকে বিপদে ফেলে তা না, নিজের দলের ভিতরের যে গণতান্ত্রিক কাঠামো সেটাকে নষ্ট করে, আর সবচেয়ে বেশি নষ্ট করে মানুষের সংস্কৃতিটাকে। ফলে আমরা মনে করি নির্বাচনী ব্যবস্থার এই সংস্কারের জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করে, যাতে নির্বাচনের মধ্য দিয়ে একটা মানুষ মত এবং পথ যাচাই করতে পারে, আর নির্বাচনের পরে একটা জবাবদিহির ব্যবস্থা থাকে এবং এইটুকুর জন্য যতটা সময় দরকার সময় লাগে। জি, আবার আপনার কাছে আসবো। শামসুজ্জামান দুদু, আপনি নিজেও এই প্রসঙ্গে যাচ্ছিলেন না জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এক ধরনের মন্তব্যকে ঘিরে আজকে আমরা দিন শেষে প্রতিক্রিয়া দেখেছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া দেখেছি, আপনাদের অঙ্গ সংগঠনের প্রতিক্রিয়া দেখেছি। এই যে দল গোছানোর আহ্বান আওয়ামী লীগকে, এবং এভাবেই বলতে চাই, আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা মানে বলছেন বসছেন সবগুলো রাজনৈতিক দলের সাথে, সেখানে আওয়ামী লীগটা এখনো নিষিদ্ধ হয়নি, 14 দল তো এখনো নিষিদ্ধ হয়নি। তো রাজনৈতিক ওই সংলাপে আসলে ঠিক তাদেরকে ঠাঁই দিলে বা স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন অর্গানাইজ, সমস্যাটা কোথায় আসলে? প্রধান সমস্যা ফ্যাসিবাদ, প্রথম সমস্যা হচ্ছে হত্যাকাণ্ড, অন্যতম সমস্যা হচ্ছে লুটপাট। আমি খুনির সঙ্গে বসবো কিনা, আমি লুটপাটকারীর সঙ্গে বসবো কিনা, আমি যারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে যারা অপমান করেছে, এখানে গণতন্ত্রকে যারা মাটি চাপা দিয়েছে, তারা কোনো রাজনীতির মানে সংজ্ঞায় পড়ে না। তো এই অতি সম্প্রতি যেটা হয়েছে, এই যে গণঅভ্যুত্থান, একটা শিশু পর্যন্ত তাদের বিরুদ্ধে গেছে। কেন গেছে? তাদেরই সাথে প্রায় 36 জন, যা কখনো এই ভূখণ্ডে হয় নাই। এই ভূখণ্ড মানে বাংলাদেশ না, টোটাল সাবকন্টিনেন্টেই হয় নাই। এই যে নির্মম নির্দয়ভাবে যে মানুষটার নির্দেশে এই ভয়ঙ্কর একটা ঘটনা হলো, সেই ঘটনার বিচারের মুখোমুখি হয়ে যদি পরিশুদ্ধ লাভ করে, অবশ্যই আমরা বুঝতে পারি। তারা যদি তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চায়, বিবেচনা করা যেতে পারে। কিন্তু তারা যে ঘটনাগুলো তৈরি করেছে, যেমন কোনোভাবে এই যে শেখ মুজিবুর রহমান সাহেব তার বাড়িটা যে পুরানো হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক হয় নাই। কিন্তু এই উস্কানি কে দিয়েছে? এই জায়গায় জনগণকে কে নিয়েছে? যিনি এখানে তথাকথিত দাবিদার প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত ছিল, তারই এই যে কার্যকলাপ,
টোটাল ছাত্র সমাজকে যে রাজাকারের বাচ্চা বলে ফেললো, মানে ছাত্ররা, মানে আমি একজন অধ্যাপকও বলে ফেললো এই বিশ্ববিদ্যালয়ে আমি যাব না, গেলে যাকে দেখাবে সে তো রাজাকার তার কাছে, মিস্টার ইকবাল, জাফর ইকবাল, তাই না? আমার বরঞ্চ আমি গত 15 বছর ধরে আমার কাছে মনে হয়েছে, কখনো কখনো মনে হতো এই বিশ্ববিদ্যালয়কে 21শে ফেব্রুয়ারি জন্ম দিয়েছিল, 62 ছাত্র আন্দোলন জন্ম দিয়েছিল, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, অনেকে আপোষ করতে চেয়েছে মুক্তিযুদ্ধের আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সেদিন বাধ্য করেছিল মুক্তিযুদ্ধে, যুদ্ধের অংশগ্রহণের মধ্য দিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে একদলীয় শাসনকে চ্যালেঞ্জ করছিল। ওই এখানে প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মী নিহত হয়েছে, কিন্তু আপোষে তারা যায় নাই। তো সেই বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনাগুলো যে সংগঠিত হয়েছে, মানে এখন যে অবস্থাটা গেছে, কেউ যদি মানে এই যে কনসেপ্ট, মানে এই যে 2 দিন আগেও যে যারা মানে একটা টোটাল সিস্টেম পরিবর্তনের একটা সম্ভাবনা সৃষ্টি করলো, মানে কার বিরুদ্ধে? আমি এখন তাকে আবার মানে আহ্বান করছে এই জিনিসটা। অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন, জুলাই এবং আগস্টের পুরো ঘটনার দায় নিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে তারপর পরিশুদ্ধ হয়ে তারপর এই কেয়ারটেকার, এই সরকারও, অন্তর্বর্তীকালীন সরকারও বলেছে যে তাদের বিচার হবে, এবং এখন সেই আলোচনা চলছে। সেই জায়গাটায় এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, এটা তো প্রত্যাশা করা ঠিক হবে। আমার কাছে মনে হয় এই ব্যাপারটি টোটাল সরকারের যারা আছেন, যেটা ছাত্ররা যে দাবি জানাইছে, আমি তাদের সঙ্গে পুরোপুরিভাবে একমত। ছাত্ররা যে দাবি জানাইছে পুরোপুরিভাবে আমি তাদের সমর্থন, কারণ আমরাও একসময় ছাত্র ছিলাম, ছাত্র সংগঠন করেছি, ছাত্র আন্দোলন করে, 90-এর গণ অভ্যুত্থানের সঙ্গে আমরাও ছিলাম। তো এখন এই সেন্টিমেন্টটাকে অনার করা আমার কাছে মনে বড় কিছু ঘটার আগে প্রধান যে উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা আছে, সম্মানিত উপদেষ্টা আছে, যাদেরকে আমরা মনে করি বাংলাদেশে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা তার অবস্থান, এবং তাদের নিরঙ্কুশভাবে দেশবাসী সমর্থন করছে, তার ভিতরে যদি 1 ফুটা গরু চুনা পড়ে তো টোটাল জিনিসটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আমার কাছে মনে হয়েছে, এটা সতর্কতার সঙ্গে ভাবা উচিত। জি, রাজিকুজ্জামান রতন, এই যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হয়ে পরিশুদ্ধ হয়ে তারপর রিঅর্গানাইজ বলি, আবার রাজনীতিতে আসা বলি, রাজনীতির পথ চলায় আসা বলি, আপনি কি বলবেন? দেখুন, রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। রাজনীতিতে নানা ধরনের পদক্ষেপ রাজনৈতিক দলগুলো নেয় এবং তার খেসারতও তাদেরকে দিতে হয়। ফলে রাজনীতি যেহেতু মানুষ নিয়ে কারবার, কোনো একটা রাজনৈতিক দল যদি একটা ভুল করে, সেই ভুলের খেসারত শুধু তার কর্মীরা দেয় না, সেই ভুলের খেসারত দিতে দেশের জনগণকেও। ফলে দেখুন, এবারের ছাত্র আন্দোলনে সব মিলিয়ে প্রায় 586 জনের মতো রেকর্ডেড মৃত্যু। হ্যাঁ, অনেকে মনে করছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আহতের সংখ্যা কত? হাজার হাজার। চোখ হারিয়েছে কতজন, পা হারিয়েছে কতজন। দেশের অর্থনীতিটাকে চাঙ্গা রাখবে বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেই পঙ্গু হয়ে গেল। কিন্তু তার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে দেশ যদি পঙ্গুত্ব দশা থেকে বেঁচে যায়, এই হয়তো স্বপ্ন ছিল। একটা গণতান্ত্রিক দেশ দেখবে বলে নিজের চোখ হারিয়ে ফেলল। তো এই মানুষগুলোর মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার দায় কি কাউকে নিতে হবে না? আমরা তো এখানে প্রতিহিংসার রাজনীতিতে এরকমও দেখেছি যে একটা দলের বড় নেতাকে ময়লার গাড়ি পোড়ানোর মামলা দিতে দেখেছি। এগুলো কিন্তু খুব ভালো দৃষ্টান্ত নয়। আমরা মনে করি যে খারাপ দৃষ্টান্তর অনুসরণ করার দরকার নাই, কিন্তু রাজনৈতিক দায়টা নিতে হবে। যখন কেউ বলেন যে এদেরকে দমন করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, তারপরে যদি ছাত্রলীগ যদি হামলা করে থাকে, তাই হুকুমের মামলার হুকুমের আসামি হতে হয় না? অনেক সময় তো হতে হয়। কিন্তু আমরা মনে করি যে কোনো একটা জায়গায় তো আমাদের থামতে হবে। আমরা তো পরস্পরের বিরুদ্ধে অনেক সময় প্রতিহিংসার এই জায়গাটাকে দেখতে দেখতে একটা সময় আমাদের মনস্তত্ত্ব এরকম তৈরি হয়ে যায় যে এটাই বোধহয় রাজনীতি। কিন্তু রাজনীতিতে আরও অনেক কিছু করার আছে। তো যেমন দুরু ভাই একটু বলেছেন,
অর্থনীতিটা এরকম পঙ্গু হয়ে গেল, এটাকে সোজা করতে হবে না? আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তলানিতে এসে গেল, এটাকে পূর্ণ করতে হবে না? দেশের প্রতি যদি মানুষের আস্থাটা ফিরে না আসে, তাহলে ওই প্রবাসী শ্রমিকরা তার রক্ত পানি করা টাকাটা দেশে পাঠাবে কেন? $22 বিলিয়ন পাঠায় আমাদের এখানে, এটা হলো বৈধ চ্যানেলে, কিন্তু প্রায় সবাই বলেন যে আমাদের অবৈধ মানে চ্যানেলে বা হুন্ডিতে যে পরিমাণ টাকা আসে, এগুলো যুক্ত করলে এটা $35 বিলিয়ন বেশি হওয়ার কথা। সেই জায়গায় আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্য এবং এর প্রতিক্রিয়া, এই জায়গাটিতে আপনি কি বলবেন? শামসুজ্জামান দুদু বলছিলেন যে একটু সতর্ক হওয়া, আর একটু দুটো জিনিস একটা খেয়াল করতে হবে, যে যিনি যত বেশি বড় পদে থাকেন তিনি তত বেশি বিপদে থাকেন। কারণ বড় পদ মানে তার কথার একটা গুরুত্ব আছে। আমাদের কথার, আমার কথার যে গুরুত্ব, তার চেয়ে বড় কথা যিনি পদে আছেন। এখন তার সেই ক্ষেত্রে কিন্তু কথাবার্তাগুলোর মধ্যে একটা মানে বিবেচনা থাকা উচিত, যে তার কথার যেন ভুল ব্যাখ্যা না হয়, অপব্যাখ্যা না হয়, এবং তার কথাকে কেউ যেন কখনো একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত করতে না পারে। এগুলো ব্যাপারে আমার মনে হয় যে শুধু এই নয়, আমাদের উপদেষ্টা নন, প্রায় প্রত্যেকেই মিডিয়ার সামনে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। কারণ এই কথাটা শুনছে লক্ষ লক্ষ মানুষ, এই কথা থেকে একটা ইন্ডিকেশন পায় লক্ষ লক্ষ মানুষ। তাহলে এই জায়গাটা একটু সতর্ক হওয়া দরকার। যে বিষয়টা একটু বলতে চাইছিলাম আমি, যদি ধরুন আমাদের বৈধ চ্যানেলে শুধু রেমিটেন্সটা আসে, তাহলে $22 বিলিয়ন জায়গা যদি 35 বিলিয়ন হয়, তার মানে $13 বিলিয়ন বেশি আসবে। আমরা IMF-এর কাছ থেকে 3.5 বছরে ঋণ নেব $4.5 বিলিয়ন, আর 1 বছরে আমাদের প্রবাসী শ্রমিকরা বাড়তি আরও $13 বিলিয়ন পাঠাতে পারে। কিন্তু কখন পাঠাতে পারবে? যখন একটা আস্থার পরিবেশ তৈরি হবে, যখন মনে করবে যে আমাদের কষ্টের টাকাটা দেশের মানুষের কাজেই লাগছে। আমরা টাকা পাঠাই, ডলার পাঠাই, দেশে গিয়ে সেটা টাকায় রূপান্তরিত হয়, ডলারটা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকে, যেটা দিয়ে তেল কেনে, যেটা যে বিদ্যুৎ উৎপাদন হয়, এবং আমাদের এখানে আলো জ্বলছে, যেটা দিয়ে তেল কেনে, সেই তেল দিয়ে গাড়ি চলে, যেটা দিয়ে হয়তো আমাদের বিদেশি যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের টাকা সুদ এবং আসল শোধ করা হয়। ফলে প্রবাসীদের যে এই যে পাঠানো রক্ত ঘাম মেশানো টাকা, এইটাও একটা আস্থার পরিবেশ পেলে প্রবাসীরাও কিন্তু উজাড় করে এই টাকাটা পাঠাবে। ফলে অর্থনীতিকে যারা ফোকলা করে ফেলেছে, শুধু একটা কথা বলে আমি শেষ করি, প্রতি বছর গড়ে বাংলাদেশ থেকে $7 বিলিয়ন করে পাচার হয়েছে। এই 1 বছরের টাকা পাচারটা বন্ধ করতে পারলে প্রতি বছর 2টা করে পদ্মা সেতু করতে পারতাম। এটা আমাদের অর্থমন্ত্রী একসময় বলেছিলেন, তাই না? একসময় রাষ্ট্রপতিও এরকম কথা বলেছিলেন, কিন্তু পদক্ষেপ নেন নাই বলে এক সময় ওই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এরকম বলেছিলেন যে তার পিয়নেরও নাকি 400 কোটি টাকা আছে। তাহলে এই যে দুর্নীতির যে একটা ভয়াবহ বিস্তৃতি হয়েছিল, এই দুর্নীতির ভয়াবহ বিস্তৃতি কিন্তু শুধু দুর্নীতিতে থেমে থাকে নাই, এটা রাজনীতিতেও প্রভাব ফেলেছিল। ফলে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এখন একটু সতর্ক নজর দেওয়া দরকার আমাদের। জি, শামসুজ্জামান দুদু, দুর্নীতি এবং অর্থনীতি এই জায়গাটিতে একটু পরে যাব। আওয়ামী লীগকে নিয়ে কথা হচ্ছিল, আমরা জানি 15ই আগস্ট, দুদিন পরেই 15ই আগস্ট এক ধরনের, যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে তো যেহেতু অধিকাংশ কেন্দ্রীয় নেতারাই গা ঢাকা দিয়ে আছেন, কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে এই ধরনের কথাবার্তা আছে যে 15ই আগস্ট একটি কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ, 32-এ ফুল দেওয়া থেকে শুরু করে, এবং এক ধরনের কথা আছে 15ই আগস্ট প্রতি বিপ্লব, এই ধরনের একটি কথা বলা হচ্ছে। আপনি পুরো বিষয়টিকে কীভাবে দেখছেন? আওয়ামী লীগ গত 15 বছরে তাদের যে দম্ভ, তাদের যে ক্ষমতার নিয়ন্ত্রণ একক, এবং কি বলবো, মানে মনে হতো যেন তারা ছাড়া দেশের কেউ মালিক না। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যে তো এদেশের মালিক হচ্ছে জনগণ। কেউ তাদের তাড়ায় নাই, কেউ তাদের হুমকি দেয় নাই। সারা জীবনে এই 15 বছর তারা হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, 3বারে প্রধানমন্ত্রী দাবি করে, কিন্তু এই 3বার হচ্ছে দখলদার প্রধানমন্ত্রী, কথিত প্রধানমন্ত্রী। কারণ নির্বাচন ব্যবস্থা যেটা হয়েছে, একটু আগে রতন সাহেব যেটা ব্যাখ্যা করলো, যে এটা টাকা, গুন্ডা, অস্ত্র, অবৈধ অস্ত্র, আর প্রশাসনিকভাবে তো আছেই, আইন শৃঙ্খলা সব কিছু দখল করে তারা, এমনকি নির্বাচন কমিশন ঘোষণা সর্বশেষ ইয়েতে যে বোধহয় সম্ভবত 20-21%, আবার কানে কানে একজন বলে দেন না এটা 42%, সেটা আবার অন স্ক্রিনে আসে।
আমরা এটা মানুষ দেখেছে। তা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শেখ মুজিবুর রহমান সাহেবের 15ই আগস্ট এটা বিপন্ন আওয়ামী লীগ করেছে। আজকে আওয়ামী লীগের মানে বিএনপির যেমন শহীদ জিয়াউর রহমান যে বাড়িটা ছিল সেটাকে সমান করে ফেলা হয়েছে, ক্যান্টনমেন্টে যে বাড়িটা, যেটা উনি উপপ্রধান সেনাধ্যক্ষ যখন ছিলেন উপপ্রধান, তখন যে বাড়িটা, তো উনি স্বাধীনতার ঘোষক, উনি সেনাপ্রধান ছিলেন, জনপ্রিয় সেনাপ্রধান ছিলেন। 7 নভেম্বর মধ্য দিয়ে মানে এটা প্রমাণ হয়েছে তিনি রাষ্ট্রপতি ছিলেন, জনপ্রিয় রাষ্ট্রপতি। তিনি গণতন্ত্রের দেশকে ফিরে এনেছিলেন, যেটা বাকশাল গঠনের মধ্যে গ্রাস করা হয়েছিল। তার বাড়িটা একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এমন মানে ওই কথিত প্রধানমন্ত্রী সহ তার লোকজন সার্বক্ষণিক তাকে আইএসের চর হিসাবে বলতেন, তাকে শেখ মুজিবের হত্যাকারী হিসাবে, তাকে রাজাকার হিসাবে বলতেন। অথচ শেখ মুজিব নিজেই তাকে বীরুত্তম খেতাবের ব্যাস পড়াইছে। কেন আমি এই কথাটা বলছি? স্বাধীনতার ঘোষকের এবং সম্মানিত একজন মুক্তিযোদ্ধা তার বাড়ি ধ্বংস করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার ওই বাড়িতে সংসার পাচ্ছে, তার অনেক স্মৃতি। 3 বারের প্রধানমন্ত্রী, তিনি গণভবনে যান নাই, বঙ্গভবনে যান নাই, ওই বাসাটাই থাকছে। কি নির্দয়ভাবে এটা ধ্বংস করছে এখন। এবং বিএনপির 60 লক্ষ আসামি, 60 আর 2.5 লক্ষ মামলা এই 15 বছরে। বেগম খালেদা জিয়ার প্রায় 250 মামলার অধিক, আমার নিজেরই প্রায় 41 থেকে 42টা মামলা, এই ধারাবাহিকভাবে কতবার অ্যারেস্ট করছে। এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। যত চোর ডাকাত লুটেরা বদমাইশ সবাই জামিন পাইছে। এই যে পুরাতন ঢাকার যে কি বলে এমপি, ও দণ্ডিত আসামি ছিল, হাজী সেলিম, ওই যে দীপু সাহেব, সব জামিন পাইছে। কিন্তু বেগম জিয়ার প্রাপ্য জামিন তো পায় নাই। মানে হাইকোর্টে আপিল করার কারণে 5 বছরটাকে 10 বছর করে দিয়েছে এই এনায়েতুর রহিম সাহেব। এনায়েতুর রহিম সাহেব ছাত্রলীগের এক সময় সেক্রেটারি ছিল, আমরা যখন ছাত্র অঙ্গনে ছিলাম অনু ছিল বাকশাল ছাত্রলীগের। আর এই যে প্রধান বিচারপতি সাহেব, উনি ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন। একটি বিরতিতে যাচ্ছে, বিরতির পর ফিরে আবার আপনার কাছ থেকে এই আলোচনা শুনছি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটা ছোট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। শামসুজ্জামান দুদু, আপনি 15 আগস্টের আওয়ামী লীগের কর্মসূচি, ঠিক এইভাবে যদি প্রশ্নটা রাখি, বিএনপি কি সেদিন কোনো ধরনের ষড়যন্ত্র বলি বা কোনো ধরনের যে প্রতি বিপ্লব মোকাবেলায় প্রস্তুতি নিয়ে বিএনপি কি মাঠে থাকবে কিনা এই ধরনের? বিএনপি না, এই দেশের সমগ্র মানে দেশবাসী যারা গণতন্ত্র প্রত্যাশী, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নিজেদের অধিকারে ফিরে পেতে চায়, তারা কিন্তু ফ্যাসিস্ট এবং একদলকে অপছন্দ করে এবং তারা নির্যাতিত। বাজারে গেলে তারা মানে শুধু হতাশ হয় না, মনের যন্ত্রণায় যে একটু বাজার করে নিয়ে যাবে, তার সন্তানকে খাওয়াবে, সে একটু, এই অবস্থা ছিল না। এবং আজকে যে গণবিপ্লব, বিদ্রোহ যাই বলেন, এই জায়গায় ছাত্ররা মানে যে সর্বশেষ কোটা আন্দোলনের যে প্রেক্ষিতে আস্তে আস্তে এটা এক দফায় রূপান্তরিত হয়েছে, এটা তো হঠাৎ করে না, এটা দীর্ঘ রাজনৈতিক দলগুলো বিএনপি সহ তারা দীর্ঘ সময়, অনেক ছাত্র এই 1 মাসে যা মারা গেছে, উনি 500-550 এই যে প্রসঙ্গ হয়েছে, আমার ধারণা তদন্ত হলে এর মাত্রা কমপক্ষে কয়েক হাজার হবে। কারণ অনেক জায়গায় আছে তাদেরকে হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, ওগুলো আমরা জানি না। কিন্তু পরশুদিনও দেখলাম কাগজে এত লাশ আছে, এই কি বলে ঢাকা মেডিকেলে অজ্ঞাত লাশ, এগুলো সব এই মার্ডার বলে আমি আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি যে অঞ্চলে আমি থাকি, সে অঞ্চলে যেভাবে ফায়ার হয়েছে, তাতে স্বাভাবিকভাবে ওই জায়গায় কখনো এত মৃত্যু আমি মুখোমুখি হইনি। তা আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যে শেখ মুজিবুর রহমান সাহেব, আমি তার রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না,
আমি তার রাজনীতির কারণ হচ্ছে তার মৃত্যু যখন হয়েছে সপরিবারে, এই ভয়ঙ্কর মৃত্যু, খুবই হৃদয় বিদারক মৃত্যু, মানে এই ধরনের একজন মানুষের এই ধরনের মৃত্যুকে প্রত্যাশা করে না। কিন্তু তিনি এক দলের নেতা হিসেবে মৃত্যুবরণ করেছেন, গণতান্ত্রিক নেতা হিসেবে না, কিন্তু যে তিনি গণতন্ত্র চালাচ্ছিলেন, দেশের উন্নয়ন চালাচ্ছিলেন, এমত অবস্থায় কিছু বিপদগামী এসে তাকে হত্যা করেছে। এটা না, কিন্তু তার সময় দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশ, আর কখনো দুর্ভিক্ষ হয়নি। কিন্তু ওই সময়গুলো মানে দুর্ভিক্ষের যে ভয়ঙ্কর, লক্ষ লক্ষ মানুষ, কঙ্কালসার মানুষ, এটা এই ভাবা যায় না। ওনার সময় যে আমি বললাম না 40,000 যে বিরোধী দলের, সেটা একটা বিশেষ বাহিনী গঠন করে, তার নাম রক্ষী বাহিনী, এখন যেটা নাই। তখন একটি রাজনৈতিক দলের প্রধান সিরাজ শিকদার, আমি ওই রাজনীতি বিশ্বাস করি না বা আমি ওই দলের না, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তার প্রতি শ্রদ্ধা থাকবে না। গণতান্ত্রিক চেতনা, আমরা যারা ছাত্র রাজনীতি করছি, 90 গণঅভ্যুত্থান করছি, শুধু ছাত্র দল করছে এমন তো না, শুধু বিএনপি করছে এমন তো না, শুধু ডাকসু করছে এমন তো না, সকল এরশাদ বিরোধী যারাই ছিল সেই সময় তারা কিন্তু গণঅভ্যুত্থানে ওই রাজনীতিতে ছিল। আমাকে যেটা মনে হয় যে ইয়েটা হয়, ওই দিন 15 আগস্ট যেমন শেখ মুজিবুর রহমান সাহেবের ধরেন, আবার বলি, এত বড় বড় মূর্তি তৈরি করছিলেন, তার ব্যর্থতা, তার যে শাসনকাল, এটা অনেকেই জানতো না। কারণ একটা আইন ছিল যে তার বিষয়ে আকার ইঙ্গিতেও যদি আপনি বলেন সে ছোট হয়, তাহলে সে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হবে। এই আইন এই পার্লামেন্টে কি আইন মন্ত্রী এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই আনিসুল হক সাহেব, উনি এটা বানাইছিলেন। আকার ইঙ্গিতেও এটা বলা যাবে না। তো তার যে মূর্তিগুলো যখন ভাঙছিল, মানে যেভাবে আমি টেলিভিশনে দেখলাম, আমার নিজের খারাপ লাগছিল যে এই ধরনের ঘটনা সৃষ্টি করে গেল তারই কন্যা, তার ছবি মানে পোর্ট্রেট যেসব বিরাট বিরাট টাঙাইছে, এগুলো আমার কাছে মনে হয়েছে যে অর্থের শেখ মুজিবকে এরকম বড় বড় মূর্তি বানিয়ে এইভাবে জাতির সামনে প্রচার, এমনকি পাঠ্যপুস্তকে শেখ মুজিব ছাড়া অন্য কোনো নেতা নাই আমার কাছে। এগুলো তাদের খারাপ লাগবে, কিন্তু ওরা এইরকম একটি পরিস্থিতি তৈরি গেছে। ওই ছবি কি তারা রক্ষা করতে পারলো? ওই মূর্তি কি তারা রক্ষা করতে পারলো? এই ঘৃণা যে জাগিয়ে তুললো মানুষের মধ্যে, সেই জন্য আমার কাছে মনে 15 আগস্ট তাদেরকে ভাবতে হবে যে কোন পর্যায়ে করলে মানুষ এটা সহজভাবে নেবে। আর যদি বিপ্লবের কথা চিন্তা করে গোপালগঞ্জের মতো, তাহলে কিন্তু ঢাকা শহরটা এক সপ্তাহ যায় নাই, আর কয়েকটা দিনের উপরে 15 আগস্ট, 2 দিন পরে এইটি আমি তাদের উপরে ছেড়ে দেবো, যেহেতু তাদের নেতার মৃত্যু দিবস এবং তারা কিভাবে করবে তারা তবে মানুষকে কনফিডেন্সে নিয়ে, আস্থায় নিয়ে ভোটটা করা উচিত। আমার মনে হয় তারা তো প্রবীণ অনেক লোক আছে ওই দলের, সেটা তাদের ভাবতে হবে। রাজুকুজ্জামান নতুন, এই যে 15 আগস্ট আওয়ামী লীগের কর্মসূচি, প্রতি বিপ্লবের কথা বলা হচ্ছে, ভাবতে হবে আওয়ামী লীগকে। দুটো জিনিস, একটা হচ্ছে যে 15ই আগস্ট একটা জাতীয় ছুটি ঘোষণা করা আছে, সরকারি ছুটি। 15ই আগস্টকে জাতীয় শোক দিবসও বলা হয়েছে। এটা নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে, এটা কি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হবে নাকি আওয়ামী লীগের শোক দিবস হিসেবে পালিত হবে? আমাদের দেশে আমাদের বড় দুঃখ কি জানেন, ক্ষমতায় থাকলে বিরোধী দল সম্পর্কে এত নেতিবাচক, এত মানে নোংরা কথাও বলা হয়, যেখানে যেখানে আপনি খেয়াল করে দেখেছেন যে আওয়ামী লীগের শাসন আমলে মনে হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আর কোনো ব্যক্তি অথবা দল অথবা মানুষের কোনো ভূমিকা ছিল। ফলে সবাইকে অশ্রদ্ধা করতে করতে পরিস্থিতিটা এমন তৈরি করে দিয়েছে, এখন নিজের দলের নেতাও কিন্তু শ্রদ্ধার আসনে থাকতে পারছেন না। কিন্তু খেয়াল করে দেখবেন এর মধ্য দিয়ে ক্ষতিটা হবে কার? ক্ষতিটা হবে তো প্রজন্মের। আমরা ইতিহাসের নানা রকম ব্যাখ্যা করতে পারবো, কিন্তু ইতিহাসের ঘটনা তো ঘটনাই। তো ইতিহাসের ঘটনাগুলোর নানা রকম জটিল ব্যাখ্যা করার সুযোগটা করে দিল কারা? কাদের ভূমিকার কারণে একজন শ্রদ্ধেয় মানুষও ঘৃণার পাত্র হয়ে যান? এগুলো কিন্তু একটু বিবেচনা করা দরকার। 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ তার মতো করে শোক দিবস পালন করতে পারে, কিন্তু ইতিমধ্যে আবার নানা ধরনের গুজবের একটা বিষয় তৈরি হয়েছে যে
এটাকে কি আবার আর এক ধরনের পরিস্থিতি তৈরি করবে? এই আতঙ্কও কিন্তু আবার কখনো কখনো শ্রদ্ধার পরিবেশটাকে নষ্ট করে দিতে পারে। তারপরে যেহেতু ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, দুদুভাই ঠিকই বলেছেন, এটা তো তাদের ব্যাপার, সে সরকার সিদ্ধান্ত নেবে এটা সম্পর্কে কি তারা করবে। যেমন যদি এটা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতো তাহলে সে রাজনৈতিক বিবেচনা থেকে এটা সিদ্ধান্ত নিত। এখন তো রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারও নেই, সিদ্ধান্ত নেওয়ার সেই ক্ষমতাটাও নাই, এটা তারা দেখবেন। কিন্তু এই দিনকে কেন্দ্র করে অথবা এই দিনের আবেগকে কেন্দ্র করে এমন কোনো ঘটনা যেন না ঘটে যাতে করে আমাদের আর এক ধরনের অস্থিরতা তৈরি হয়, এটা একটু খেয়াল করা দরকার। আর একটা বিষয় একটু আমাদের খেয়াল করা দরকার যে আমাদের জাতীয় জীবনে অনেক মানুষ আছেন, আচ্ছা মৌলানা ভাসানী ছাড়া আমাদের স্বাধীনতার কথাটা আমরা কল্পনা করতে পারি, কিন্তু পারি। আমাদের প্রজন্ম জানে না মৌলানা ভাসানীর কী ভূমিকা ছিল। তো এইরকম করে যদি বলেন যে কাউকে ছোট করে কাউকে বড় করার যে প্রক্রিয়াটা একসময় হয়েছিল, এমনকি একটা সময় খেয়াল করে দেখবেন কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে, আমার ধারণা অনেকে নির্দ্বিধায় বলে দিতেন যে এটা শেখ মুজিবুর রহমান। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যে মৌলানা ভাসানী ছিলেন, প্রজন্ম কিন্তু এটাকেও মানে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এগুলো হয় কি, ইতিহাস কখনো কখনো রিপিট করে। ইতিহাস যখন রিপিট করে তখন সেটা নির্মমতার রূপে রিপিট করে, অথবা কখনো একটা ব্যঙ্গ কৌতুকের জন্ম দেয়। আমাদের দেশে আমরা বারবারই জিনিসটা দেখছি। ফলে আমরা মনে করি এখন পর্যন্ত যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই ব্যাপারে সমস্ত দিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিশ্চয়ই নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে এমন কোনো পরিস্থিতি এখনই তৈরি হওয়া উচিত নয় বা পরিস্থিতি তৈরি করতে দেওয়া উচিত নয় যা আর একটা জটিল পরিস্থিতির জন্ম দেবে। জটিল পরিস্থিতির জন্ম এইভাবে যদি এটা নিয়ে সেই দিন আর একটা বড় দাঙ্গা হাঙ্গামা হয়, সেটা কি ভালো হবে? যেটা শামসুজ্জামান দুদু বলছেন, মাত্র কয়েকদিন আগেই তো আমরা একটা অস্থিরতার মধ্য দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা একটু সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আমরা মনে হ্যাঁ দুদু ভাই বলেন। না, আমাকে যেটা মনে হয় যে আওয়ামী লীগ তো অনেক পুরাতন একটা সংগঠন, মানে এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা যেটা হয়েছে, উপলব্ধি করা, যেটা উপলব্ধির থেকে যেটা আমরা নিজেদেরকে সরিয়ে নিই, ওই যে যেটা রতন বলল যে বাংলাদেশের ধারাবাহিক রাজনীতির বিবেচনায় কিন্তু আমি মৌলানা ভাসানী উনি শিক্ষকের শিক্ষক, নেতার নেতা, এইভাবে কিন্তু বলা যায়। এই যে এক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান সাহেব টাঙ্গাইলে গেছেন যখন উনি অনুসরণ করছেন, সেই সময় উনি তার এটা এখন কিন্তু পাওয়া যাবে না, উনি তাকে কদমবুচি করছেন, সালাম করছেন পায়ে হাতে, সেটা ইত্তেফাকের মতো পত্রিকায় বেরোচ্ছে। অথচ এখন পাঠ্যপুস্তকে আমি মৌলানা ভাসানী অথবা ওইটা যেটা বললো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে বললে যে কেউ ওনার কথা বলবে না, মৌলানা ভাসানী না, শেখ সাহেবের কথা বলবে। তেমনি শেরে বাংলা ফজলুল হক সাহেব আছেন, যেমনি আমাদের সারওয়ার্দী সাহেব আছেন। অর্থাৎ ইতিহাসে যার যেটুকু অবদান তাকে সেটুকু মূল্যায়ন করা, দেওয়ার একটা যে মানে প্রয়োজনীয়তা ছিল, সেটা তো তারা নির্মমভাবে সেই জিনিসগুলোকে এড়িয়ে গেছেন অথবা বাইপাস করছেন। এখন এই সময় যে পরিস্থিতি তারাই তৈরি করছেন, সেই জায়গাটায় নানান ঘটনা কিন্তু আলোচনায় রয়েছে। নতুন করে আজকে যদি মনে করেন যে আওয়ামী লীগ, পুলিশও তো অনেক মারা গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে ভঙ্গুর অবস্থায়। হ্যাঁ, তো সেই অবস্থায় যে কি ওই দিকে যদি নিয়ে যাওয়ার কেউ মনে করে সেটা আওয়ামী লীগের জন্য কতটা ভালো হবে, আমি তাদের উপরে এটা ছেড়ে দেব। আমি যেমন আমার নেতা শহীদ জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছে, আমরা কাঙালি ভোজ করছি, সেটা লুটে নিয়ে গেছে অনেক জায়গায়। আমি মনে করি এটা সুস্থ কোনো ভাবনা না, এটা কোনো নেতার প্রতি শ্রদ্ধা নয়। মৌলানা ভাসানী থেকে শুরু করে যাদেরই বিষয়গুলো আছে, সে শেখ মুজিবুর রহমান অথবা জিয়া রহমান, আমি আমার জায়গা থেকে মনে করি যে জিনিস আমি তৈরি করছি, অর্থাৎ সেই জিনিস আমি তো এড়িয়ে যেতে পারবো না। সেটা কি, এখন যদি 15ই আগস্ট কোনো ঘটনা ঘটে ওরকম উস্কানিমূলক ভাবনা থেকে করে, তাহলে সেটা তাদের দায়িত্ব নিতে হবে। জি, রাজাকুজ্জামান রাতুল, এই জায়গাটিতে একটু আপনার মন্তব্য জানতে চাই। এই যে ইতিহাসের পাতায় যাকে যতটুকু
মূল্যায়ন করা দরকার, ঠিক তাকে সেই সম্মানটা দেওয়া। অন্তত এবারের এই গণ অভ্যুত্থান বলি, গণ বিপ্লবের পরে সামনের দিনে এই জায়গাটা যেন আসলে নিশ্চিত হয়, অতীতে যাই হয়েছে। অবশ্যই আমাদের যদি স্বাধীনতা যুদ্ধের কথা বলি, তার স্বাধীনতা যুদ্ধে আমরা যেমন শেখ মুজিবুর রহমানের ভূমিকাটাকে অস্বীকার করতে পারবো না, ঠিক তেমনি মুক্তিযুদ্ধে যে বীর শ্রেষ্ঠরা যারা ছিলেন তাদের বীরত্বপূর্ণ ইতিহাসের কথা অস্বীকার করতে পারবো না। যারা পদকপ্রাপ্ত এবং খেতাবপ্রাপ্ত হয়েছিলেন তাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথাটা আমরা অস্বীকার করতে পারবো না। ঠিক তেমনি 90-এর যদি একটা গণ অভ্যুত্থানের কথা বলি, সেই অভ্যুত্থানে যে ছাত্ররা অকাতরে জীবন দিয়েছিল তাদের কথা যেমন ইতিহাস থেকে আমরা মুছে দিতে পারবো না, এবারও এমনি ছাত্র গণ অভ্যুত্থানে দেখুন, আমরা যদি সাঈদের কথা বলি, সে বুক দিয়ে আগলে রাখতে চেয়েছিল তার সহপাঠীদেরকে, সহযোদ্ধাদেরকে, তার বুক বিদীর্ণ হয়েছে পুলিশের গুলিতে। কিন্তু ওই বুকের থেকে গড়িয়ে পড়া রক্ত কিন্তু অসংখ্য তরুণের রক্তে আবার জোয়ার এনেছে বলে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তো ইতিহাসে এই মানুষটার কথাও যেমন মনে থাকবে, মুগ্ধ নামের সেই ছেলেটা যে নিজের পকেটের পয়সা খরচ করে আহত মানুষদের জন্য সারাদিন ধরে খাটছে, যে মানুষগুলো পানি লাগবে পানি বলে পানি খাওয়াতে গিয়ে নিজের জীবন প্রদীপটা নিভে গেল। কিংবা ওই রিয়া গোপ নামে বাচ্চা মেয়েটা, বাবার কোল একটা মেয়ের কাছে তো সবচেয়ে নিরাপদ জায়গা, বাবা বুঝতেই পারলেন না কিভাবে মেয়ের মগজ আর রক্তে মাখামাখি হয়ে গেল তার কোলটা। কিংবা সে মা বাচ্চাকে বিছানায় ঘুম পাড়িয়ে জানলা দিয়ে উকি দিতে গিয়ে পুলিশের গুলিতে এফোড়ো হয়ে গেলেন। এই মানুষগুলো কি ইতিহাসে দাম থাকবে না? নাকি ওই স্বাধীনতার পরে যেমন একটা গান শুনেছিলাম, সেখানে বলা হয়েছিল হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না। তা আমাদের কি বারবার এরকম ইতিহাস রচনা করব আর ইতিহাস থেকে নাম বাদ পড়ে যাবে? তাতে করে হবে কি, আমরা ইতিহাস বিস্মৃতি প্রবণ একটা জাতিতে পরিণত হব, আমাদের অতীতের শিকড় হারিয়ে যাবে, ভবিষ্যতের স্বপ্নগুলো দুর্বল হয়ে যাবে। জি, অনুষ্ঠান একেবারে শেষ একটি বিষয় দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। আমরা জানি যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে দিল্লিতে অবস্থান নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা আজকে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন। তারপর তিনি এক সংবাদ ব্রিফিংয়ে বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে অবস্থানে ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না। আসলেই কি পড়বে না? অলরেডি পড়ে গেছে। বাংলাদেশের মানুষ একটা খুব পরিষ্কারভাবে মনে করে যে সৎ প্রতিবেশী সুলভ একটা বন্ধু তারা প্রত্যাশা করে, সমতার ভিত্তিতে, গার্জেন না, সমতার ভিত্তিতে আমার একটি প্রতিবেশী বন্ধু থাকবে। বাংলাদেশের মানুষ সবসময় ভারতকে বন্ধু মনে করেছে, কিন্তু ভারত সবসময় একটা সংকীর্ণ, আমি বলবো সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে তার প্রতিবেশীদের মনে করছে যে তারা যেটা মনে করবেন। যেমন ওই যে দখলদার প্রধানমন্ত্রী বলেছেন আমি এমন কিছু দিয়েছি ভারতকে, তিনি বলেননি নিজের মুখ থেকে যে ভারত কখনো ভুলতে পারবে না, ঋণ শোধ করতে পারবে না। তা আমার কাছে এটা মনে হয়েছে যে আদতে আমাদের সার্বভৌমত্ব বলতে যেটা আছে, যেটা আমরা দাবি করি, কতটুকু আছে এটা নিয়ে প্রশ্ন। যেমন আমরা আমাদের যে সাগর, আমাদের যে বন্দর, আমরা এই যে সিঙ্গাপুর, বরঞ্চ এই সরকারও ওই সাগর ওই বন্দর টন্দর দেওয়ার সময় বলছে যে আমরা সিঙ্গাপুরের মতো হয়ে যাব। এটা একটা বেশি চাওয়া না। আমার বুকের উপর থেকে এবার সর্বশেষ যে ট্রেনের বিষয়টি গেল, হ্যাঁ, সেটাও মানে কতটা প্রয়োজনীয় আমাদের জন্য, শুধু তাদের প্রয়োজনের কথা না। সেই জন্য বিএনপি কি মনে করে কিনা তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে দ্রুত ভারতের আসলে দেশে ফিরিয়ে দেওয়া উচিত? অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত, এই কারণে যে তিনিও দেশে থাকবেন কেন? যদি তিনি জনগণের এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে দুর্নীতির সঙ্গে থাকেন, সেটা তিনি বিচারের মুখোমুখি প্রমাণ করবেন। সেটি বিচারের মুখোমুখি, এই সাহসটা তো থাকা উচিত। সেই কারণে আমার কাছে মনে হয় যে তিনি অনতিবিলম্বে, গোপালগঞ্জের মানুষ বলবে কেন, তারা এরকম ভীরু কাপুরুষ একটা নেত্রীকে তারা পাইছে, যিনি খালি মুখে মুখে বলতো যে মুজিব কন্যা কখনো পালায় না। কিন্তু যে ঘটনা আমরা দেখছি, সেই ঘটনা আমার কাছে মনে হয় যে উনি ওখানে থাকলে ভারতের সঙ্গে যে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, সেই চুক্তিটা অবমাননা করা হয়। রাজুকুজ্জামান রতন, এই যে তার দিল্লিতে থাকা ভারতের সাথে সম্পর্কের প্রভাব কি করা উচিত? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু একটা জটিল,
এখানে মনস্তাত্ত্বিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক আছে, ভূ রাজনৈতিক সম্পর্ক আছে এবং সামরিক সম্পর্কের বিষয়টা আছে। হ্যাঁ, ফলে এগুলো সব বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে ভারত নিজেও কিন্তু খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যে যদি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে তারা ওখানে আশ্রয় দেয় এবং দুদিন পর বাংলাদেশ যদি বারবার দাবি করতে থাকে যে তাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যার্পণ করে, তাহলে এটা ভারতের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। এটা হলো একটা দিক। ফলে ভারতও চাইবে না খুব বেশি দিন তাকে ওখানে রাখতে। কিন্তু যে জিনিসটা দাঁড়াবে এরকম যে অনেক দিন আমাদের দেশের রাজনীতিতে ভারতের কর্তৃত্ব এটাকে মানুষ যেটাকে চিন্তায় নিয়ে এসেছে, কখনো কখনো বাস্তবে দেখেছে, এবার কি তাহলে এরকম হলো যে শেখ হাসিনা তাহলে এতদিন টিকে ছিলেন ভারতের সহযোগিতায়, যে শেষ পর্যন্ত তার আশ্রয় ভারতেই হলো? এটা কিন্তু মনন জগতে একটা বড় প্রভাব ফেলবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা সব পাল্টাতে পারি, প্রতিবেশী তো পাল্টাতে পারবো না। সম্পর্কটা আরো জটিল দিকে যাবে। আমরা জটিল সম্পর্কের দিকে যাওয়ার উচিত নয়। এবং সেক্ষেত্রে ভারতও চাইবে যত দ্রুত হয় তিনি বাংলাদেশে আসবেন অথবা অন্য কোনো দেশে চলে যাবেন। কিন্তু আমরা চাইবো এটাকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে যেন কোনো বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি না হয়, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক আছে সেটাও যেন তৈরি না হয়। সেটা দিন শেষে কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।